আচ্ছা, যদি টোকাই এগুলারে যদি বার করে দেয় বাংলাদেশের, তাই আর কি বার করে দিব কি, এরা তো বাংলাদেশের মানুষে, কিন্তু বাংলাদেশের মানুষ তো আর রোহিঙ্গা না। তাহলে রোহিঙ্গাগুলারে যদি বার করি, এই ওই রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে যত টোকাই টাকাই ছিনতাইকারী আছে, চিন্তাকারী বলতে কি, আমার কথা শোন, চিন্তাকারী বাদ দেয়, অপশনাল এটা বাদ। কারণ যে কেউ মানুষ পেট চালাইতে গেলে সে কর্ম করে খাইতে হইব, এবার যেভাবে হোক, চুরি হোক, ডাকাতি হোক, তার পেটটা চালাইতে হইব। এখন এটা হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের জনগণের। দেখ, আমরা কিন্তু ওদেরকে কিন্তু প্রাধান্য দিতেছি না, কাজে নিতেছি না বা কোনো কিছু করতেছি না ওদের জন্য, যে কারণে ওরা এখন বাধ্য হইতেছে এগুলো। যদি আমরা যদি সচ্ছল হইতাম, ওদেরকে যদি একটা কাজ করাইতাম বা ওদের ব্যাকগ্রাউন্ড কীরকম ওইগুলো যদি আমরা যদি একটু ঠিক করতে পারতাম জনগণের মধ্যে, জনগণ প্রশাসন তো লাগবে অবশ্যই সবাই করতে পারতাম না, তাহলে কিন্তু তারা কিন্তু এরকম চিন্তাকারী করতো না। বাংলাদেশের চিন্তাকারী কীভাবে উৎপত্তি হয়েছে, ওই যে টোকাই ফলাফল থেকে তো চিন্তাকারী দ্রুত শুরু হয়েছে। কী করার, তাদের আর কিছু করার নেই। আর এখন যদি তাদেরকে যদি কিছু করতে হয়, হ্যাঁ, আমার মনে হয় তো রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে বের করে দেওয়া এবং রোহিঙ্গার ক্যাম্পে যত টোকাইকারী আছে তাদেরকে ওইখানে ট্রান্সফার করা। শুধু এটা না, ট্রান্সফার করার পর শুধু যে এখানে ট্রান্সফার করে দেবে তা না, তাদের ওইখানে কর্মস্থলটা তৈরি করে দেওয়া, বাসাটা ঠিক করে দেওয়া। তাহলে আগামীর বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ হবে, এবং স্মার্ট বাংলাদেশ। শুধু এটা না, তাদের এই যে যারা ছোট ছোট আছে, ছোটগুলা, তাদেরকে একটা শিক্ষা দেওয়া, তাদেরকে শিক্ষা দেওয়া, তাদেরকে বিভিন্ন কাজের ট্রেনিং দেওয়া। যদি কাজগুলো ট্রেনিং দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, দেখা গেছে তারা কিন্তু অনেক কিছু করতে পারবে। আর তারা যে ভুল করতেছে, তারা যেগুলো অপরাধ করতেছে, তারাও কিন্তু বুঝবে যে এগুলো যে অপরাধ হচ্ছে। আর মানুষের অনেক কিছু, অনেক প্রয়োজনীয় অনেক কিছু থাকতে পারে, তাদের মধ্যে একটা শিক্ষা চলে আসবে, শিক্ষা একটা চলে আসবে। এখন যেহেতু তাদের মধ্যে কোনো শিক্ষা নেই, দেখা গেছে দেখ, বাংলাদেশে কিন্তু ধনীর অভাব নেই, প্রভাবশালীর অভাব নেই। এমনও ধনী ব্যক্তি আছে বাংলাদেশে যাদের টাকা পয়সার অভাব নেই, মরে গেলে কিন্তু কেউ খাইতে পারবে না, খাওয়ার লোকও নেই, এরকম প্রভাবশালী আছে। কিন্তু তারা যদি একটু যদি চিন্তা করতে, এদের প্রতি যে এদের প্রতি একটু যদি কেয়ার হইতো, সচেতন হইতো, তাহলে কিন্তু দেখা গেছে বাংলাদেশটা আরও উন্নত হইতো। তো এই যে কেউ কেয়ার করে না বিদায় তারা টোকাইকারী, চিন্তাইকারী এগুলো হয়ে আছে। বুঝতে পারছি। তাহলে এইটা যাই হোক, আমরা চাই ডক্টর ইউনূস বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ উপহার দিবে। আমরা চাই যে পর্যন্ত বাংলাদেশ সুন্দর হবে না, সুস্থ হবে না, ওই পর্যন্ত ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক। শোন, আমার একটা কথা শোন, ডক্টর ইউনূস যদি বিগত 5 বছরের জন্য, বেশি না, 5 বছরের জন্য যদি প্রধানমন্ত্রীর দায়িত্বটা নেয়, তাহলে দেখবে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ স্বাবলম্বী হবে। অনেক দরিদ্রতা বাংলাদেশের, শেখ হাসিনা আমি বলবো না উনি একেবারেই খারাপ আবার একেবারেই ভালো, এমন না, উনিও কিছু করছেন, কিন্তু উনি কিছু করছেন যে উনার ওই যে বললাম না যে ওনার সাথের যে লোকেরা, তাদের কারণে ওনার কিন্তু রেপুটেশন খারাপ হয়েছে। উনি কিন্তু একা করেন, এটা ঠিক আছে। আওয়ামী লীগ কিন্তু সবাই করছে, কিন্তু আমরা ব্লেম করছি কাকে ব্লেম করতেছি? ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সবাই কিন্তু তারাই ব্লেম করতেছে। এটা কিন্তু ঠিক যে উনিও অপরাধ করছেন, কিন্তু একা যে উনি করছেন তা কিন্তু না, আওয়ামী লীগের সকলে মিলিয়ে অপরাধগুলো করছে। সাপোজ আমি একটা কথা বলি, বাংলাদেশের যে কোনো একটা রাস্তা টেন্ডার নিয়ে আসছে, তো ধরো এটা কিন্তু কয়েক কোটি টাকার টেন্ডার, ধরো সাপোজ আমি বলতেছি ধরো 2 কোটি টাকার একটা টেন্ডার একটা রাস্তার জন্য, হাসিনা দিয়েও দিল। তো এটা কার কাছে গেছে? সড়ক মন্ত্রী, মানে ওই যে রাস্তার যে মন্ত্রী আছে, সড়ক মন্ত্রী যাই হোক, ওনার কাছে গেছে। উনি ওই 2 কোটি টাকা থেকে কী করলো, 1 কোটি নিয়ে গেলো, বাকি রইল 1 কোটি। দিল কার কাছে? মন্ত্রীর কাছে, এমপির কাছে। এমপি করলো, নিয়ে গেলো আরও ওইখান থেকে 20 লাখ 30 লাখ এরকম সরাইছে। এরপর চেয়ারম্যানের কাছে দিছে, চেয়ারম্যান নিল, মেম্বারের কাছে দিচ্ছে, মেম্বার নিল। এরপরে এরপরে ছোটোখাটো যে পাতি নেতা আছে ওইগুলো নিল। এরপরে কী করছে, যেটা পাখার কথা ছিল সেটা এটা সলিম হয়ে গেছে। এইভাবেই চলছিল আওয়ামী লীগের কাহিনী। তাহলে আমি মনে করি যদি এখন ডক্টর ইউনূস যদি তোর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বটা নেয় এবং আওয়ামী লীগের প্রত্যেকটা লোককে তাদের অপরাধের শাস্তি দেয়, শুধু শাস্তি দিলে হবে না, তাদেরকে বুঝাতে হবে, কারণ তারা তো তাদের ওই হিতাহিত জ্ঞানটা এখন নাই।
তাদের হিতাহিত জ্ঞানটা নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি বলবো না উনি কেমন ছিল বা কী আসবে সেটা জানি না, যতটুকু আমি জানি ততটুকু হচ্ছে কি উনি একজন মহান ব্যক্তি ছিলেন এবং উনি একজন 7ই মার্চের মহান মুক্তিযুদ্ধের মধ্যে 7ই মার্চের ভাষণ দিয়েছেন, যেটা আমাদের সবার গর্বের এবং ওনার অনেক কিছু অবদান আছে। হ্যাঁ, তো সেইটা যদি তারা যদি তাদের ধর্মের মতো করে নিয়ে আনে তাহলে এটা হচ্ছে একটা বোকাম। তাদেরকে হিতাহিত জ্ঞানটাও দেওয়া উচিত। আর ডক্টর ইউনূস যদি থাকে তাহলে দেখা গেছে দেশের প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হবে। কীভাবে? তোর যারা বেকার আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, বিভিন্ন কাজে ট্রেনিং দিতে পারবে। তারপর তোর স্কুল কলেজ মাদ্রাসায় এদের সবগুলোকে ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। হ্যাঁ, এগুলো সবগুলোর ডেভেলপমেন্ট করতে পারবে। পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি তোর ট্রেনিংয়ের সেক্টর করা, কাজের সেক্টর করা। বাংলাদেশে এই যে বাংলাদেশের মধ্যে এই যে তোর প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, বেশি নাই তো, 64 জেলার মধ্যে পুরো 64 জেলাতে নাই, অল্প কয়েকটা জেলাতে আছে। মূলত প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে যদি আমরা মনে করি বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া হয়, আমার মতে এটা হয় যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো জেলাভুক্ত না করে সকল সরকারি হাই স্কুল এবং কলেজ এই দুইটাতে বিতরণ করে দেওয়া, তাহলে দেখা গেছে তারা পড়াশোনার পাশাপাশি হ্যাঁ হাই স্কুল এবং কলেজ, ইউনিভার্সিটি না, হ্যাঁ হাই স্কুল এবং কলেজ, যদি এই দুটাতে যদি এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো যদি এই দুটাতে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশকে আগামী বছরগুলোতে কেউ রুখতে পারবে না। আর কি 2 বছরের মধ্যে অনেকটা পরিবর্তন হবে এবং যারা বেকার থাকবে তারাও কিন্তু বেকার থাকবে না। এবং যে ছেলেমেয়েরা আস্তে আস্তে উঠতেছে, নিউ জেনারেশন যারা উঠতেছে তারা কিন্তু নতুন নতুন কিছু শিখে কিন্তু উঠবে এবং দেখা গেছে তারা একটা বড় একটা অবদানও রাখবে দেশের জন্য। ঠিক আছে, বেশি না, চাইনিজদের জাপানিজ, আমরা আর কি ফলো করতে হবে চায়না, জাপান, যারা উন্নত চায়না, জাপান, তাদেরকে ফলো করা। তাদের স্কুলের যে ছোট ছোট ছেলেমেয়েরা কীভাবে শুরু করছে। এই কারণে বাংলাদেশে আমি মনে করি যদি ডক্টর ইউনূস থাকে তাহলে আশা করি এই ধরনের সেক্টরগুলো অনেক উন্নত হবে, ডেভেলপমেন্ট হবে। দ্যাটস ইট।